পরিযান এপিসোড ৭ বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানাগুলোর দিকে এক মনে তাকিয়ে আছে সায়ের। গভীর চিন্তায় সে যেন ডুবে আছে। তার ভাবখানা আকাশের চাঁদটাও যেন বুঝতে পারছে না। সম্পান নৌকা ঘুরিয়েছে জমিদার বাড়ির দিকে। ছইয়ের ভেতরে বিন্ধিসহ আরেকজনকে দেখে সায়ের সেদিকে বা বাড়ায়নি। বাইরে এসে ছইয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কথাও সে নিজ ইচ্ছায় বলেনি। সম্পানের কথায় শুধু সে হুঁ হাঁ করছে। সায়ের আশাতে ওরা তিনজনই বিরক্ত। সুন্দর মুহূর্তটাকে দিল শেষ করে, কিন্তু মুখে কেউই কিছু বলল না। পরীর মাথাটা গরম হয়ে আছে। ইচ্ছে করছে এই ছেলেটাকে এখন ধাক্কা মারে বন্যার পানিতে ভাসিয়ে দিতে। অনেকদিন পর সে লোকচক্ষুর আড়ালে বাড়ি থেকে বেরিয়েছে, আর ওর সব আশা আকাঙ্ক্ষা সায়ের শেষ করে দিল। পরীর সব ভাবনার মাঝেই সায়ের বলে উঠল, তোমাদের বিরক্ত করলাম তাই না সম্পান? চকিতে তাকালো সম্পান। মুখে সামান্য হাসি ঝুলিয়ে সে বলল, না সাহেব, এইটাই তো আমার কাম। সায়ের শব্দ করে হেসে উঠল। ঘাড় ঘুরিয়ে সম্পানের দিকে তাকিয়ে বলল, মুখে না বললেও মনে মনে ঠিকই তুমি বিরক্ত হয়েছ। যাই হোক, বিন্দুকে আর বাপের বাড়িতে না রেখে শ্বশুরবাড়ি নেওয়ার ব্যবস্থা করো, তাহলে দেখবে আমার মতো আর কেউ তোমাদের বিরক্ত করতে আসবে না, আর তোমাদেরও লুকিয়ে ঘুরতে যেতে হবে না। সম্পান চুপ থাকল। আপন মনে বৈঠার হাল ধরে সে। পানির কলকল শব্দে মুখরিত হচ্ছে চারিদিক। দুজন রমণী বসে আছে ছইয়ের ভেতর, আর দুজন পুরুষ নৌকার দুপাশে দাঁড়িয়ে আছে। পানির শব্দ ছাড়া কেউই কোনো শব্দ শুনতে পাচ্ছে না। প্রকৃতির যেন এই গুমট ভাবটা পছন্দ হল না, তাই সে মেঘকে খানিকটা নাড়া দিতেই বাঘের মতো গর্জে ওঠে সে। এতে বিন্দু খানিকটা ভয় পেয়ে বলে, মেঘের অবস্থা কিবা মাঝি, বৃষ্টি আইবনি, ঝড় হইবনি? এত ডরাস কেন বিন্দু? আমি আছি, সায়ের দাদা আছে, পর। থেমে গেল সে। পরীর নামটা আনতে চেয়েও আনল না। তারপর আমতা আমতা করেই সে বলল, মাইয়া মাইনসের এত ডরাইলে চলে? বিন্দু জবাব না দিলেও সায়ের জবাব দিল। মেয়ে মানুষ হল ফুলের মতো নিষ্পাপ, তাদের কোমলতা প্রকাশ পায় তার সুবাসে। ওই প্রস্ফুটিত ফুলকে বিনা অনুমতিতে স্পর্শ করতে হয় না, বিশেষ অনুমতিপত্র নিয়েই তাদের স্পর্শ করতে হয়। যদি কেউ বিনা অনুমতিতে তাকে স্পর্শ করে, তাহলে তার কঠোরতা দেখা যায়। বিষাক্ত কাঁটা, যেই কাঁটা পার করার সাধ্য কোনো পুরুষের নেই। সেখানে প্রকৃতির এই গর্জন নিছক অতি সাধারণ। মেয়ে নামক ফুলদের কাজ শুধু সুবাস ছড়ানো নয়, মাঝে মাঝে কাঁটার মতো বিষাক্তও হতে হয়। একটু চুপ থেকে সায়ের বলল, কি বলো সম্পান? এক্কেবারে ঠিক কইছেন দাগা। আমিও বিন্দুরে সবসময় কই যে একটু শক্ত হ, খালি ভয় পায়। আমি যখন না থাকমো তখন। হুড়মুড়িয়ে উঠে বাইরে এলো সম্পানকে কথা শেষ করতে না দিয়েই জোরে বলল, তোমারে না কইছি এমন কথা কইবা না, তারপরও কেন এমন কথা ক বারবার? আর মরার কথা কইবা না কইয়ে দিলাম। বোকা বনে গেল সাম্পান। সেই বলল কি, আর মেয়েটা বুঝল কি? তবে সাম্পানকে নিয়ে বিন্দু একটু বেশিই ভাবে। কতখানি ভালোবাসে সেটা যদি বিন্দু বোঝাতে পারত, তাহলে নিজেকে শান্ত করতে পারত। কিন্তু ভালোবাসার পরিমাপ আজ পর্যন্ত কেউই করতে পারেনি। সেখানে বিন্দুও ব্যর্থ। সাম্পান বলে, আমি কইলাম কি আর তুই বুঝলি কি? অহন কথা কইস না, কেউ দেখলে খারাপ ভাবব। যা ভিতরে গিয়া বস। রাগে গজরাতে গজরাতে পরীর পাশে গিয়ে বসে। পরী অত কিছু খেয়াল করল না। ওর মনে শায়েরের কথাগুলো ঘুরছে। মেয়েদের দুটো রূপের কথা সে ফুল দ্বারা বুঝিয়েছে, যা পরীর ভালো লাগল, তবে মুখ ফুটে কোনো কথা বলল না। এরই মধ্যে সাম্পান মাঝি গুনগুন করে গান ধরল। নদী সম্পর্কিত গানগুলো খুবই সুন্দর হয়। সেরকমই একটা ভাটিয়ালি গান ধরেছে সে। চোখ বন্ধ করে তা অনুভব করছে পরী। 15 বছরের জীবনে সে এই গ্রামটাকে হাতে গোনা কয়েকবার দেখেছে। বাকি জীবনটা বাড়ির 4 দেয়ালের মধ্যে কেটে গেছে। কিন্তু ওর বড় দুবোনের জীবন ছিল আলাদা। ওরা হেসে খেলে পুরো গ্রাম ঘুরে বেরিয়েছে, ঠিক আর 5টা মেয়ের মতোই। কিন্তু পরীর জীবন কেন আলাদা করে দেখছে মালা, তা জানে না সে। মাকে অনেক প্রশ্ন করেও উত্তর মেলেনি। পরীর ভাবনা ছেদ করে চরচর করে বৃষ্টি পড়তে লাগল। গর্জে উঠল মেঘ। ঝুমঝুম শব্দ তুলে পানিতে পড়তে লাগল বাড়িধারা। বিন্দুর ডাকে সাম্পান দ্রুত ছইয়ের ভেতরে এসে বসে, কিন্তু সায়ের এলো না। সে বাইরে দাঁড়িয়ে ভিজতেছে দেখে সাম্পান বলে, ও দাদা, ভেতরে আয়া বহেন, এমনে থাকলে পুরা ভিজা যাবেন তো। ভেতরে দুজন নারী আছে সাম্পান, তাদের অনুমতি ছাড়া ভেতরে যাই কিভাবে? সাম্পান ভারী অবাক হল।
মেয়েদেরকে শায়ের সম্মান করে সেটা জানে সাম্পান, কিন্তু এতটা সম্মান করে তা জানত না। সে বলল, বিন্দু কিছু কইব না দাদা। এবার শায়ের কিছু বলল না, তবে ভেতরেও ঢুকল না। পরী ভারী অবাক হচ্ছে শায়েরের কাজে। তার মানে শায়ের এটা বোঝাতে চাইছে যে পরী অনুমতি না দেওয়া পর্যন্ত শায়ের ভেতরে এসে বসবে না। তাই পরী বলল, আপনি ভেতরে আইয়া বহেন, আমাগো কোনো সমস্যা হইব না। অনুমতি পেয়ে শায়ের ভেতরে এসে সাম্পানের পাশে বসল। এতটুকু সময় সে ভিজে একাকার। পাঞ্জাবির হাতা গুটিয়ে মাথার চুল হাত দিয়ে ঝাড়তে লাগল সে। পরী নিজের ঘোমটা ভালো করে টেনে দিল। তারপর হারিকেনের কমানো আঁচ বাড়িয়ে দিতেই আলোকিত হল নৌকা। ওড়নার ফাঁক গলিয়ে আর চোখে সে শায়েরকে দেখে নিল একবার। এরপর অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। এরপর আবার নীরবতা পালন করছে নৌকা জুড়ে। ঢেউয়ে ঢেউয়ে দুলছে নৌকা। চারজন এমনভাবে বসে আছে যেন এই নৌকায় তারা ৭ সমুদ্র ১৩ নদী পার করবে, এগিয়ে যাবে নতুন দেশে। কিন্তু শুধু বিন্দু আর সাম্পান হলে হতো। পরী আর শায়েরের পথটা তো সম্পূর্ণ আলাদা। ওরা দুজন এসেই তালগোল পাকিয়ে দিল। তা ভেবে মুখ চেপে হাসল বিন্দু। কিন্তু এভাবে আর কতক্ষণ? ঢেউয়ের তালে নৌকা কোন দিকে যাচ্ছে তাও বোঝা মুশকিল। তাই সাম্পান ছইয়ের মধ্যে গোজা প্লাস্টিকের বস্তাটা নিয়ে লম্বা টুপি আকারে বানিয়ে পড়ে নিল। তারপর আবার গিয়ে নৌকার হাল ধরল। আজকে খুব সহজেই অন্দরমহলে ঢোকা গেছে। তবে ভয়ের বিষয় হচ্ছে, আজকে আফতাব বাড়িতে না থাকলেও আঁখি আছে। আঁখির বৈঠক ঘরের একপাশের ঘরে শুয়ে আছে। হয়তো তিনি কিছুই টের পাননি। কিন্তু পরীর ঘর কোনটা সেটা তো ওরা জানেই না। খোঁজা তো মুশকিল হয়ে যাবে। তবু পা বাড়ায় দুজনে। অন্দরমহলের বেশিরভাগ ঘরই তালাবদ্ধ। হয়তো কেউ থাকে না বিধায় তালা ঝুলিয়ে রাখা হয়েছে। এর মধ্যে একবার হোঁচট খাওয়া হয়ে গেছে শেখরের। নাইম টেনে না ধরলে হয়তো মুখ থুবড়ি পড়ত। যেতে যেতে সামনেই পড়ল মালার ঘরটি। সেখানে উকি দিয়ে দেখল মালা শুয়ে আছে। একা নয়, সাথে জেসমিনও আছে। সে মালার সেবা করছে। মালার প্রতি জেসমিনের এত ভালোবাসা দেখে মুগ্ধ না হয়ে পারল না নাইম। ওখানে সময় ব্যয় না করে দুজনে আবার সামনেই গেল। এবারে ওরা পৌঁছল সেই ঘরে যেখানে পালক, মিষ্টি আর রুমি থাকে। নাইম ওদের দেখে দ্রুত শেখরকে নিয়ে ঢুকে পড়ল। তারপর দরজার ছিটকিনি লাগিয়ে দিল। ওদের এ সময় দেখে রীতিমতো ভয়ে কাঁপছে পালক, মিষ্টি, রুমি। এই মুহূর্তে যদি কোনো অঘটন ঘটে তাহলে ওরা অনেক বড় সমস্যায় পড়বে। রুমি দৌড়ে এসে বলে, তোরা ভেতরে ঢুকলি কিভাবে? কেন এসেছিস সেখানে? শেখর একটু ভাব নিয়ে বলে, শান্ত হয় একটু। আমরা দুজন তো সেই পরীকে দেখতে এসেছি যার ডানা নেই। তো যা না, তোর জন্য পরী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সাদরে গ্রহণ করবে বলে। পালক নাইমকে থামানোর জন্য বলে, তোর আশাটা কি খুব জরুরি ছিল নাইম? এত জেদ কেন করিস বলতো তুই? এখন যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? আমার কথা শোন আর ফিরে যা। কিন্তু নাইম নাছড়বান্দা। সে যখন এসেছে তখন পরীর ঘরে যাবেই। তাই ও বলল, তুই না বললেও পরীর ঘর আমি পেয়ে যাব। চল শেখর। শেখরের হাত টেনে নিয়ে বেরোল নাইম। পালক চেয়েও কিছু বলতে পারল না। এই ছেলেটা প্রতি মুহূর্তে ওদের চিন্তায় ফেলে দেয়, অথচ নিজের একটুও চিন্তা হচ্ছে না। ধরা পড়লে যে কি হবে। আবেরজান নাক ডাকে ঘুমাচ্ছেন। বাইরে থেকেও শোনা যাচ্ছে। আর নিজের ঘর তো কাঁপিয়ে ফেলছে। দুহাতে কান চেপে ধরে শেখর বলল, এই বুড়িটা নিচ্ছি দেওয়াল ফাটিয়ে দেবে। নেহায়েত দেওয়ালগুলো অনেক মজবুত, তা না হলে জমিদার মশাইকে প্রতিদিন দেওয়াল তৈরি করতে হতো। প্রত্যুত্তর না করে নাইম পা বাড়ায় তার সামনের ঘরে। অন্ধকার সম্পূর্ণ অন্দরমহলের ফাঁকফোকর দিয়ে চাঁদের আলো ঢুকছে। সেই আলোতে সাবধানে পা ফেলছে নাইম আর শেখর। পরীর ঘরে ঢুকতেই ওরা চারিদিকে চোখ বুলায়। কিঞ্চিত আলোকিত ঘরটাতে সবকিছু স্পষ্ট নয়। কিছুটা সন্দেহ নিয়েই ঘরে ঢুকল নাইম। কারণ সবগুলো ঘরই বন্ধ। আর এটাই শেষ ঘর। কিন্তু ঘরে ঢুকে চাঁদের আবঝা আলোয় একটা অবয়ব দেখতে পেল পালঙ্কের ওপর। পা টিপে টিপে এগিয়ে গেল নাইম। বুকটা কেমন ধুকধুক করছে। শেখর পেছন থেকে এসে ফিসফিস করে বলল, এটাই কি পরী? হাতের ইশারায় শেখরকে চুপ থাকতে বলল সে। এখন কথা বলার সময় নয়। আশেপাশে তাকিয়ে নাইম বুঝতে পারল এটাই পরীর ঘর। কেননা একজন কিশোরী মেয়ের ঘর যেমন হয়, এই ঘরটাও ঠিক তেমনই। কিন্তু বিছানায় শুয়ে থাকা ব্যক্তিটি কি আদৌ পরী? গায়ের কাঁথাটা হালকা টেনে সরাতেই জুম্মানের মুখটা দেখতে পেল সে। দুজনেই চমকে তাকালো ছোট্ট জুম্মানের দিকে। তাহলে পরী কোথায়? একটু দূরে সরে এলো নাইম। শেখর এক পলক জুম্মানের দিকে তাকিয়ে বলল, এটাও কি পরীর ঘর নয়? তাহলে কোনটা? না, এটাই পরীর ঘর। শেখর বিস্ময়কর কণ্ঠে বলে, তাহলে পরী কোথায়? কিছুক্ষণ ভাবল নাইম, তারপর বলল, আমার মনে হচ্ছে পরী বাড়িতে নেই।
রাতের আধারে সে কোথাও গিয়েছে, কিন্তু কেন? শেখরও বেশ ভাবনায় পড়ে গেল। সত্যি তো, পরী যদি অন্দরমহলে থাকত তাহলে এতক্ষণ টের পেয়ে যেত, হয়তো ওদের ধরেও ফেলত। তার মানে সত্যি সত্যি পরী বাড়িতে নেই। তাহলে গেল কোথায় পরী? নৌকা যখন জমিদার বাড়ির ঘাটে এসে ভিড়ল তখন বৃষ্টি থেমে গেছে। সায়ের নেমে গিয়ে কোনো দিকে না তাকিয়েই চলে গেল, এমনকি সম্পানের সাথে কথাও বলল না। সায়ের চলে যাওয়ার কিছু সময় পর পরীও নামল। বিন্দু ও সম্পানকে বিদায় জানিয়ে বাড়ির পেছনের দিকে চলে গেল। সেখানে একটা বড় পেয়ারা গাছ উঠে গেছে দেওয়াল পর্যন্ত। গাছ বেয়ে উঠে দেওয়াল টপকাল পরী। তারপর বড় আমগাছটা বেয়ে উঠল অন্দরমহলের ছাদে। আমগাছটায় ছোট ছোট ডালপালা বেশি থাকায় উঠতে অসুবিধে হয়নি পরীর। তাছাড়া গাছে চড়ার অভ্যাস ওর ছোট থেকেই আছে। ছাদের দরজাটা খুলে সে ভেতরে ঢুকল। নিজের ঘরে আসতেই জুম্মানকে এলোমেলো হয়ে ঘুমিয়ে থাকতে দেখল পরী। ছেলেটা বড্ড ঘুমকাতুরে। একবার ঘুমিয়ে পড়লে দিন দুনিয়া ভুলে যায়। কানের কাছে ঘণ্টা বাজালেও সে টের পাবে না। যতক্ষণ পর্যন্ত না সূর্যের আলো চোখে এসে পড়ছে ততক্ষণ পর্যন্ত তার ঘুম ভাঙবে না। এজন্যই পরী যেদিন ঘর থেকে বেরোয় সেদিন জুম্মানকে নিজের সাথে রাখে। পরীর বের হবার কথা জুম্মানও জানে। সর্বদা সে তার বোনকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। কিন্তু ঘরে এসে নতুনত্বের গন্ধ নাকে এলো পরীর। এটা যে কোনো পুরুষের গায়ের গন্ধ সেটা বেশ বুঝতে পারছে সে। তাহলে কি তার অনুপস্থিতিতে কেউ এখানে এসেছিল? হ্যাঁ, তাই হবে। কিন্তু কার এত বড় সাহস যে পরীর ঘরে আসে? হারিকেনের আঁচটা বাড়িয়ে দিয়ে চারিদিকে চোখ বোলায় পরী। মেঝেতে চোখ দিতেই কাদামাখা পায়ের ছাপটা স্পষ্ট হয়ে ওঠে। একজন নয়, দুইজন পুরুষ এসেছিল এই ঘরে। তবে তারা কারা? হারিকেন হাতে নিয়ে পুরো অন্দরমহল ঘুরে এলো পরী, কিন্তু কাউকেই দেখল না। তাই মাথায় ঘোমটা টেনে সে অন্দরমহলের দরজা খুলে বৈঠক ঘরে পা রাখতেই সামনে সায়েরকে দেখতে পেল পরী। গায়ের পাঞ্জাবিটা খুলে সে মাথা মুছতেছে। এভাবে খালি গায়ে লোকটাকে দেখেই মুখ ঘুরিয়ে নিল পরী। দূর থেকে পরীকে দেখে তাড়াহুড়ো করেই আরেকটা পাঞ্জাবি গায়ে জড়াল সায়ের।